আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি একটি সাউথ কোরিয়ান হিস্টোরিক্যাল অ্যাকশন মুভি যার নাম অ্যাসাসিনেশন। মুভিটি মুক্তি পায় 2015 সালে। মুভিটির প্রথম লিড চরিত্রে অভিনয় করেছেন কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী জুন জি হায়ন ও দ্বিতীয় লিড চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অ্যাক্টর ও ডিরেক্টর হাজুং উ। মুভিতে দেখানো হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপান কোরিয়াকে দখল করে তাদের উপনিবেশ করে রেখেছে, যেটা সম্ভব হয়েছে কোরিয়ার একজন বিশ্বাসঘাতকের কারণে। কোরিয়ার স্বাধীনতাকামী যোদ্ধাদের মাধ্যমে গুপ্ত হত্যা ঘটিয়ে কীভাবে কোরিয়াকে মুক্ত করা হয় সেটাই দেখানো হবে এই মুভিতে। চলে যায় সিনেমার গল্পে। ঘটনা শুরু হয় 1911 সালে, যখন কোরিয়া জাপানের উপনিবেশ ছিল। জাপানের গভর্নর জেনারেল তেরুচি হঠাৎ কোরিয়ার সোটাক হোটেল সেওলে উপস্থিত হন। সেখানে বিশ্বাসঘাতক কাং ইন গুকের সাথে দেখা করেন, যে নিজের দেশ কোরিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করে জাপানের হাতে তুলে দেয়। কাং কোরিয়ার খনি থেকে সোনা উত্তোলনের জন্য জেনারেল তেরুচির কাছে আবেদন করছিল। হঠাৎ সেখানে তাদের উপর আকস্মিক হামলা হয় এবং জাপানের গভর্নর জেনারেল তেরুচি গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় জেনারেল তেরুচিকে কাং তার নিজের বাসায় নিয়ে যায় এবং সেখানে তার চিকিৎসা করা হয়। একজন জাপানি অফিসার কাংকে জিজ্ঞাসা করে, আজকের মিটিং সম্পর্কে তুমি কি কাউকে কিছু বলেছো? কাং জানায় সে কাউকে কিছু বলেনি, এমনকি তার স্ত্রীকেও না। কাং যখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করে তখন সে জানতে পারে এই আক্রমণটি তার স্ত্রী করিয়েছে, জেনারেল সহ সবাইকে মারার জন্য। কারণ কাং ক্ষমতার লোভে কোরিয়াকে জাপানের হাতে তুলে দেয় কোনো প্রকার যুদ্ধ ছাড়াই। কাংয়ের স্ত্রী প্ল্যান করে আজ রাতেই তার দুই যমজ মেয়েকে নিয়ে মাঞ্চুরিয়ায় চলে যাবে, কিন্তু কাং তার গার্ডদের আদেশ করে তার স্ত্রী সহ সবাইকে মেরে ফেলতে, শুধু তার যমজ মেয়েদের ফিরিয়ে আনতে বলে। কাংয়ের স্ত্রী যখন মাঞ্চুরিয়ার উদ্দেশ্যে রওনা হয় তখন তাদের উপর আক্রমণ হয় এবং সবাইকে মেরে ফেলে। তবে কাংয়ের দুই যমজ মেয়ের মধ্যে একজনকে উদ্ধার করতে পারে, কারণ অন্য মেয়েকে একজন নার্স মাঞ্চুরিয়ায় পালিয়ে নিয়ে যেতে সক্ষম হয়, যেখানে কোরিয়ার স্বাধীনতাকামী যোদ্ধারা থাকে। তারপর ঘটনা চলে যায় 1949 সালে। ইনভেস্টিগেশন অফ অ্যান্টি ন্যাশনাল ক্রাইমের অফিস, যেখানে তদন্ত করা হচ্ছে 1911 সালে জাপানের গভর্নর জেনারেলকে যারা হত্যার চেষ্টা চালিয়েছিল তাদের নিয়ে, যাদের মধ্যে একজনের নাম ছিল ইয়েম সেক জিন, যাকে জেলে বন্দি করা হয়েছিল, কিন্তু সে জেল থেকে 10 দিন পর পালিয়ে যায়। ইয়েম সেক কোরিয়ার অস্থায়ী সরকারের হয়ে কাজ করে। কিম কু হচ্ছে কোরিয়ার অস্থায়ী সরকারের ভাইস প্রেসিডেন্ট। তারপর ঘটনার ফ্ল্যাশব্যাকে চলে যায় 1933 সালে চীনের সাংহাইতে, যেখানে একটি হলরুমে বড় পর্দায় দেখানো হয় কিভাবে জাপান ইম্পেরিয়াল আর্মি 1 মাসের মধ্যে একটি বিদেশি বাহিনীকে পরাস্ত করে। সিউলে কাং ইন গুকের বাহিনীকে 10টি বিমান উপহার দিয়েছিল কোরিয়ার গ্যারিসন কমান্ডার কাওয়াগুচি মামোরু। হলরুমের ভিতর ইয়েমসেক চলে আসে এবং একজন জাপানি গুপ্তচরকে বন্দুকতাক করে। এদিকে কোরিয়ান গুপ্তচরদের ধরতে তল্লাশি শুরু হয়ে গেছে সাংহাইতে। তারপর ইয়েমসেক এখান থেকে পালিয়ে চীনের হ্যাংজুতে চলে যায়। জাপানি বাহিনী একটি পুরস্কার ঘোষণা দেয় কোরিয়ায় অস্থায়ী সরকার কিম কু ও কিমন বংকে ধরিয়ে দেওয়ার জন্য। চীনের হ্যাংজুতে ইয়েমসেক ও কিমন বং দেখা করেন কোরিয়ার অস্থায়ী সরকারের ভাইস প্রেসিডেন্ট কিম কু এর সাথে। কিম কু তাদের নিয়ে একটি যৌথ গুপ্ত হত্যার প্ল্যান করে। তারা পরিকল্পনা করে বিশ্বাসঘাতক কাং ইন গুক ও কোরিয়ার গ্যারিসন কমান্ডার কাওয়াগুচি মামোরুকে হত্যা করার জন্য। কিম কু 3 জনের একটি টিম গঠন করতে বলে ইয়েমসেককে এই গুপ্ত হত্যাটি পরিচালনা করার জন্য। তাদের একজন কোরিয়ার স্বাধীনতাকামী যোদ্ধা তৃতীয় স্নাইপার ইউনিটের হয়ে কাজ করে। তার নাম আন ওকিয়ন। সে হচ্ছে কাংয়ের যমজ মেয়ে, যাকে নিয়ে একজন নার্স মাঞ্চুরিয়ায় পালিয়ে গিয়েছিল। সে এখন জেলে বন্দি আছে তার সিনিয়র কর্মকর্তাকে ভুলবশত গুলি করার অপরাধে। দ্বিতীয়জন তার নাম ডুকসেম। সে হাঙ্গেরিয়া থেকে এসেছে বিস্ফোরকের উপর প্রশিক্ষণ নিয়ে। সে এখন নিম্নমানের পণ্য বিক্রির অপরাধে জেলে আছে। তৃতীয় জনের নাম চুসাং ওকে, তাকে বিজ্ঞান নামেও ডাকা হয়। ডুকসেম ও বিজ্ঞান একই জেলে বন্দি। কিমন বং সে 3 জনকে হোটেল মিরাবেউতে নিয়ে আসার জন্য ইয়েমসেকে নির্দেশ দেন। এদিকে ডুকসেম ও বিজ্ঞান জেল থেকে পালানোর চেষ্টা করছে। তখনই জেলের ভেতর চলে আসে ইয়েমসেক এবং তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। সে তাদের বলে তারা যেন কিমন বংয়ের সাথে দেখা করে হোটেল মিরাবেউতে, কারণ তাদেরকে একটি গুপ্ত হত্যা পরিচালনা করতে হবে। তারপর ইয়েমসেক চলে আসে মাঞ্চুরিয়ার স্বাধীনতাকামী যোদ্ধাদের ঘাঁটিতে, যেখানে আন ওকিয়ন বন্দী রয়েছে। ইয়েমসেক জানায় আন ওকিয়নকে কোরিয়ার অস্থায়ী সরকারের কাছে নিয়ে যাওয়া হবে। সে জানতে চায় আমাকে কেন নিয়ে যাওয়া হবে। ইয়েমসেক জানায় তাকে সিওলে একটি মিশন চালাতে হবে। আন ওকিয়ন এটা শুনে খুশি হয় এবং তার স্নাইপার বন্দুকটি নিয়ে তাদের সাথে রওনা হয়। কিন্তু যাওয়ার পথে তারা দেখতে পায় জাপানি সৈন্যরা মাঞ্চুরিয়ায় রাতে আকস্মিক হামলার চেষ্টা করছে, কিন্তু তাদের হামলা করার কথা ছিল ভোরবেলা। তাই আন ওকিয়ন আকাশে ফাঁকা গুলি করে সবাইকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু ইয়েমসেক তাকে বাধা দেয়। আন ওকিয়ন বলে আমি শুধু মেশিন গান অপারেটরকে গুলি করব। ইয়েমসেক রাজি হয় এবং আন ওকিয়ন তার বন্দুকে 4টি বুলেট লোড করে অপেক্ষা করে সঠিক সময়ের। তারপর তারা আকাশে একটি ফায়ার বোম নিক্ষেপ করে এবং একে একে সবগুলো মেশিন গান অপারেটরকে গুলি করে উপরে পাঠিয়ে দেয়। ইয়েমসেক দেখে অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে আপনি কি সত্যিই আপনার অফিসারকে ভুলবশত শুট করেছেন? সে জানায় ওটা ইচ্ছাকৃত ছিল। তারপর সিন চলে যায় চীনের সাংহাইতে জাপানি কনসুলেট ভবনে। একজন গুপ্তচর জানায় যে সিওলে একটি যৌথ হত্যাকাণ্ড হতে যাচ্ছে এবং তারা হোটেল মিরাবেতে অবস্থান করবে। তারপর ইয়েমসেক আন ওকিয়নকে হোটেল মিরাবেতে নামিয়ে দিয়ে যায়। আন ওকিয়ন হোটেল প্রবেশ করে। সেখানে আগে থেকে অবস্থান করছিল বিখ্যাত কন্ট্রাক্ট কিলার হাওয়াই পিস্তল ও তার সঙ্গী বাডি বাইরে অবস্থান করছিল।
কিছুক্ষণের মধ্যে হোটেল মিরাবেতে তল্লাশি শুরু হয় কোনো কোরিয়ান গুপ্তচর আছে কিনা তা দেখার জন্য। হাওয়া পিস্তল ও আনওকিয়ন এখানে চাইনিজ স্বামী স্ত্রীর অভিনয় করে তাদের হাত থেকে বেঁচে যায়। হাওয়া পিস্তল তার নাম জিজ্ঞাসা করে কিন্তু সে কিছু বলে না। তারপর হাওয়া পিস্তল হোটেল থেকে বের হয়ে বাড়ির সাথে দেখা করে একসাথে চলে যায়। এদিকে ইয়েমসেক আনওকিয়ন সহ তার টিমের সবাইকে মেরে ফেলার পরিকল্পনা করেছে হোটেল মিরাবেতে। ডুকস্যাম ও বিজ্ঞান হোটেলের বাইরে হাঁটছিল, তখন তাদের পিছনে কিমন বং গাড়ি নিয়ে হাজির হয় এবং তাদেরকে নিয়ে হোটেলে চলে যায়। হোটেলে অবস্থান করছিল আনওকিয়ন। ডুকস্যাম ভিতরে প্রবেশ করতেই আনওকিয়ন তার উপর আত্মরক্ষার জন্য আক্রমণ করে এবং জিজ্ঞাসা করে, কে তুমি? তখনই রুমে চলে আসে কিমন বং এবং তাদের সবাইকে পরিচয় করিয়ে দেয়। কিমন বং তাদের মিশন সম্পর্কে বিস্তারিত বলে। প্রথম লক্ষ্য কাওয়াগুচি মামোরু, যে কিনা মাঞ্চুরিয়ায় বসবাসকারী কোরিয়ানদের উপর নির্মমভাবে গণহত্যা চালিয়েছিল, যেখানে আনওকিয়নের শৈশব কেটেছিল। সে কোরিয়ার গ্যারিসন কমান্ডার, কিছুদিন পর জাপানে চলে যাবে। দ্বিতীয় লক্ষ্য বিশ্বাসঘাতক কাং ইন গুক, যে জাপানের পাচাটা কুকুর। 7 নভেম্বর তারা দুজন কোরিয়ায় একটি বিমান ফ্যাক্টরি পরিদর্শন করতে যাবে। তাদেরকে সেই দিনই শেষ করতে হবে। কিছুক্ষণ পর হোটেলের সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এখানে কন্ট্রাক্ট কিলার হাওয়া পিস্তল ও বাড়ি আসছে। সবাই বন্দুক নিয়ে প্রস্তুত থাকে। তারপরেও হাওয়া পিস্তল তাদের অনেককেই মেরে চলে যায়। অন্যদিকে বাড়ি মেশিন গান দিয়ে গুলি চালাতে থাকে। হাওয়া পিস্তল যাওয়ার পথে আনওকিয়নকে হোটেলে দেখতে পায়। তারা চলে গেলে কিমন বং আনওকিয়নকে ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দেয় এবং তাদের হাতে অস্ত্রসহ একটা গ্রুপ ফটো তুলে নেয়। তারপর তাদেরকে বলে সিওলে নেমে তারা যেন ক্যাফে অ্যানিমনের ম্যাডামের সাথে দেখা করে। আনওকিয়ন তার টিম সহ ট্রেনে করে সিওলের উদ্দেশ্যে রওনা হয়। তার কিছুক্ষণ পরে হোটেল মিরাবেতে তল্লাশি করা হয় আনওকিয়নের টিমকে গ্রেফতার করার জন্য, কিন্তু তারা ইতিমধ্যে চলে গিয়েছে। তাদের কি করে আর পাবে? এদিকে ইয়েমসেক গোপনে কিম কুয়ের বাসায় এসে তল্লাশি করে জানতে পারে এই গুপ্ত হত্যাটি পরিচালনা করা হচ্ছে কোরিয়ার গ্যারিসন কমান্ডার কাওয়াগুচি মামুরো ও কাংকে হত্যা করার জন্য। হঠাৎ কিম কু রুমে প্রবেশ করে এবং কিয়ন উকে ডাকে একটি বন্দুক দেওয়ার জন্য, কারণ কিম কু বুঝতে পেরেছিল যে ইয়েমসেক এই গুপ্ত হত্যার ব্যাপারে জাপানিদের বলে দিয়েছে। তারপর ইয়েমসেক দ্রুত তার রুমে চলে যায় এবং কিম কুও চলে আসে। ইয়েমসেক বলে এই কাজটি সে করেনি, হোটেল মিরাবেতে কেউ হয়তো করেছে। তখন কিমকু তাকে বলে কাল সাংহাইতে চলে যাও। কিমকু তার বিশ্বস্ত মিয়াং উকে বলে যদি ইয়েমসেক কাল সাংহাইতে সাসাকির সাথে দেখা করে তাহলে সে জাপানিদের গুপ্তচর, আর গুপ্তচর হলে তুমি তাকে হত্যা করবে। এদিকে আনওকিয়ন তার টিম সহ সিওলে পৌঁছে ক্যাফে অ্যানেমনে ম্যাডামের সাথে দেখা করে এবং তাদের ক্যাফেতে নিয়ে যায়। ম্যাডাম তাদের জানায় সিওলে কাংয়ের মেয়ে মিৎসুকা জাপান থেকে ফিরেছে এবং কাওয়াগুচি মামুরো ও তার ছেলেও আসবে। তারা সবাই একটি বিমান কারখানা পরিদর্শন করতে যাবে। তারপর ম্যাডাম তাদের নীল নকশা দেখায় এবং কীভাবে তারা আক্রমণ করবে তার পরিকল্পনা করে। পরিকল্পনা শেষে তারা সবাই মিলে ক্যাফেতে ডান্স পার্টি করে। এদিকে ইয়েমসেক সাংহাইতে চলে আসে এবং সাসাকির সাথে দেখা করে। সাসাকি হচ্ছে একজন জাপানি গুপ্তচর। ইয়েমসেক তাকে জানায় কিম কু একটি যৌথ গুপ্ত হত্যা পরিচালনা করছে সিওলে 3 জন কোরিয়ান দ্বারা এবং তাদের লক্ষ্য হচ্ছে কাং ইন গুক ও কাওয়াগুচি মামুরো। সাসাকি তাকে কন্ট্রাক্ট কিলার হাওয়াই পিস্তলের কাছে নিয়ে যায় এবং টাকার বিনিময়ে সেই 3 জন কোরিয়ানদের হত্যা করতে বলে। ইয়েমসেক তাকে জানায় সেই 3 জন কোরিয়ান জাপানি গুপ্তচর। সাসাকি ও ইয়েমসেক এখান থেকে বের হতেই কিম কুয়ের লোক মিয়ং উ ও সেগওয়াং এসে তাদের আক্রমণ করে এবং সাসাকিকে গুলি করে মেরে ফেলে। তবে ইয়েমসেক খুব চালাক ছিল। সে মিয়ং উ ও সেগওয়াংকে মেরে এখান থেকে পালিয়ে যায়। তবে মিয়ং উ কিন্তু এখানে মারা যায়নি, আহত হয়েছে। তাকে আবার দেখা যাবে মুভির শেষের দৃশ্যে। ইয়েমসেক ভয়ে পালাতে থাকে এবং কিম কুয়ের লোক তাকে ধাওয়া করতে থাকে। সে বাঁচার জন্য জাপানিদের কাছে আশ্রয় নেয়। তারা বলে এটাই শেষবার, তারপর আর তারা তাকে বাঁচাবে না। তখন ইয়েমসেক পরিকল্পনা করে এখন থেকে সিওলে কাংয়ের হয়ে কাজ করবে এবং সিওলে চলে যাবে। হাওয়া পিস্তল ও বাড়ি তাদের কিলিং মিশন সম্পন্ন করার জন্য ট্রেনে করে সিওলে রওনা হয় এবং একই ট্রেনে ছিল গ্যারিসন কমান্ডার কাওয়াগুচি মামুরোর ছেলে লেফটেন্যান্ট কাওয়াগুচি, যার সাথে কাংয়ের মেয়ে মিৎসুকের বিয়ে ঠিক হয়েছে। হাওয়া পিস্তল তার সামনে নিজেকে নৌবাহিনীর দ্বিতীয় লেফটেন্যান্ট তানাকা ও বাড়িকে প্রথম লেফটেন্যান্ট নাকামোরা হিসেবে পরিচয় দেয়। তারা সিউল স্টেশনে নেমে আলাদা হয়ে যায় এবং হাওয়া পিস্তল ও বাড়ি একটা রিক্সা কোম্পানিকে জিজ্ঞাসাবাদ করে তারা কি এই স্টেশন থেকে একটি মেয়ে সহ 3 জনকে কোথাও যেতে দেখেছে কিনা। তখন একজন বলে 3 জনকে দেখেনি, কিন্তু একজন মেয়েকে দেখেছে, তার নাম মিৎসুকো, কাং ইন গুকের মেয়ে। তারা এখান থেকে চলে যায়। অন্যদিকে কাং জাপানিদের নিয়ে তার গাড়িতে করে বাড়ি যাচ্ছিল। আনওকিয়ন তার টিমকে নিয়ে পরিকল্পিতভাবে একটি অ্যাক্সিডেন্ট ঘটিয়ে কাংয়ের গাড়ি সামান্য ড্যামেজ করে দেয়। পরে তারা বলে বাড়িতে গিয়ে গাড়ি রিপেয়ার করে দেবে। তারপর আনওকিয়ন একটি শপিং মলে যায় তার জন্য একটি গ্লাস অর্ডার করার জন্য। একই স্টোরে মিৎসুকো আসে তার হবু স্বামীর সাথে শপিং করার জন্য। মিৎসুকো এখানে আনওকিয়নকে দেখতে পায় এবং তার পিছু নেয়, কিন্তু আনওকিয়ন শপিং মল থেকে বের হয়ে ট্রামে উঠে চলে যায়। তারপর মিৎসুকো বাসায় গিয়ে সেক্রেটারিকে এই কথাটা বলে যে তার যমজ বোনকে আজ শপিং মলে দেখেছে। সে জানতো তার যমজ বোন মারা গিয়েছিল। মিৎসুকো সেক্রেটারিকে বলে এই কথাটা গোপন রাখতে। তারপর ডুকসেম ও বিজ্ঞান কাংয়ের বাসায় যায় গাড়িটি রিপেয়ার করতে এবং রিপেয়ার করার নাম করে তারা গাড়ি থেকে তেলের ট্যাঙ্ক প্রায় খালি করে দেয়, কারণ কাং যখন এই গাড়িটি নিয়ে বের হবে তখন সামনেই একটি ফুল স্টেশনে দাঁড়াতে হবে তেল নেওয়ার জন্য এবং তারা তখনই হামলা শুরু করতে পারবে। অন্যদিকে হাওয়া পিস্তল ও বাড়ি তাদের ফলো করে এখানে চলে আসে। কাংয়ের সেক্রেটারি শপিং মলে গ্লাস স্টোরে এসে নিশ্চিত হয় মিৎসুকোর যমজ বোন এখানে এসেছিল এবং তার ঠিকানা সংগ্রহ করে।
তারপর হাওয়া পিস্তল বিজ্ঞানের পিছনে তাকে হত্যা করার জন্য এবং তাদের মধ্যে একটি হ্যান্ড টু হ্যান্ড ফাইট হয়। এক পর্যায়ে হাওয়া পিস্তল একটি বন্দুক বের করে বিজ্ঞানকে শুট করে এবং বিজ্ঞান গুলিবিদ্ধ অবস্থায় পানিতে ঝাঁপ দেয়। আনোকিয়ান ও তার টিম বিজ্ঞানকে না পেয়ে তারা ভাবে হয়তো সেই মিশন থেকে পালিয়ে গিয়েছে, তাই তারা এই মিশন বাতিল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের মধ্যে একজন রাজি হয় বিজ্ঞানের হয়ে সে কাজ করবে এবং সবকিছু তাদের প্ল্যান মোতাবেক হবে। এতক্ষণে ইএম6 সিওল স্টেশনে পৌঁছে যায় এবং কোরিয়ান পুলিশকে ফোন করে জানিয়ে দেয় গুপ্ত হত্যার ব্যাপারে। কাং ও কাওয়াগুচি বিমান কারখানা পরিদর্শনের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হবে মাত্রই খবর আসে তাদেরকে কেউ হত্যার প্ল্যান করছে। তারা সিদ্ধান্ত নেয় এই সফর বাতিল করবে না, কিন্তু তারা গাড়ি পরিবর্তন করে রওনা হবে। অন্যদিকে ডুকসেম পুলিশ স্টেশনের লোককে আটকে রেখে তাদের লোককে দাঁড় করায়। আনোকিয়ান তার স্নাইপিং পজিশনে চলে যায় এবং ডুকসেম সাইকেল নিয়ে পোস্টম্যান সেজে তার পজিশনে চলে যায় বম্বিং করার জন্য। এসব কিছু দূর থেকে দেখছিল হাওয়া পিস্তল ও বাডি। কিছুক্ষণের মধ্যে কাংয়ের গাড়ি বহর ফুল স্টেশনের সামনে এসে থামে তেল নেওয়ার জন্য, কারণ তারা তো আগেই গাড়ি থেকে তেল চুরি করে নিয়েছিল। হাওয়া পিস্তল আনোকিয়ানের পিছনে এবং বাডি ডুকসেমের পিছনে। আনোকিয়ান তার স্নাইপার রাইফেলটি নিয়ে তাক করে আছে কখন কাং ও কাওয়াগুচি গাড়ি থেকে নামবে এবং তাদের খুলি উড়িয়ে দেবে। গাড়ি ফুল স্টেশনে এসে থামে এবং যখনই তেল লোড করতে যাবে তখনই ফুল স্টেশনে থাকা লোকটি বুঝতে পারে তারা গাড়ি পরিবর্তন করেছে। সে চিৎকার করে এই ব্যাপারটি সবাইকে জানিয়ে দেয়, কিন্তু ততক্ষণে ডুকসেম সেই গাড়ির নিচে 2টি গ্রেনেড নিক্ষেপ করে চলে যায়। গাড়ির মধ্যে থেকে বোম বলে চিৎকার করে সবাই পালাতে থাকে। তখনই আনোকিয়ান স্নাইপিং করে ড্রাইভারকে মেরে ফেলে এবং গাড়িটিও ব্লাস্ট হয়। কাং ও কাওয়াগুচি সহ সবাই অন্য গাড়িতে ছিল। জাপানি সৈন্যদের সাথে তাদের বন্দুকযুদ্ধ চলতে থাকে। আনোকিয়ান উপর থেকে স্নাইপিং করে জাপানি সৈন্যদের মারতে থাকে। ডুকসেম কাংয়ের গাড়ি লক্ষ্য করে 2টি গ্রেনেড নিক্ষেপ করে। গ্রেনেড ব্লাস্ট হওয়ার আগেই তারা গাড়িটি নিয়ে অন্যদিকে চলে যায়। আনোকিয়ান স্নাইপার রাইফেলটি রেখে মেশিন গান দিয়ে গাড়িটি লক্ষ্য করে অনবরত ফায়ার করতে থাকে। কাংয়ের গাড়ি একটি দোকানের সামনে এসে ফেসে যায় এবং কাওয়াগুচি গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আনোকিয়ান মেশিন গান দিয়ে তাদের ফলো করতে যাবে, অমনি হাওয়া পিস্তল তার সামনে চলে আসে। তখনই পুলিশ স্টেশনে আগুন লেগে বড় একটি ব্লাস্ট হয়। আনোকিয়ান মেশিন গান দিয়ে হাওয়া পিস্তলকে লক্ষ্য করে গুলি করতে থাকে এবং হাওয়া পিস্তল পালিয়ে কোনোভাবে তার যান রক্ষা করে। ডুকসেম একটি গাড়ি নিয়ে সেই কাংয়ের গাড়ির পিছনে ছুটতে থাকে আর আনোকিয়ান মেশিন গান দিয়ে তাদের লক্ষ্য করে ফায়ার করতে থাকে। ডুকসেম গাড়ির ভিতর থেকে গুলি করতে থাকে। এক পর্যায়ে সে গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং কাংয়ের গাড়ি লক্ষ্য করে 2টি গ্রেনেড নিক্ষেপ করতে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে আর গ্রেনেডগুলো গাড়িতে ফেলতে পারে না। কাওয়াগুচি গাড়ির ভিতর থেকে তাকে গুলি করে গাড়ি থেকে ফেলে দেয়। হাতের গ্রেনেডগুলো ব্লাস্ট হয় এবং সে সেখানেই মারা যায়। এই দৃশ্যটি দূর থেকে আনোকিয়ান দেখছিল। তার দলের 2জনকে সে হারিয়েছে। আনোকিয়ান তার মেশিন গান আবার ফায়ার করতে থাকে। কাং ও কাওয়াগুচি সহ সবাই গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে ওঠে, কিন্তু মিৎসুকো নিচে পড়ে থাকে। আনোকিয়ান মিৎসুকোকে দেখে থমকে যায়। এই সুযোগে আনোকিয়ানকে গুলি করে জাপানিরা আটক করে ফেলে। দূর থেকে হাওয়া পিস্তল ও বাড়ি দেখছিল। তারপর তারা এখান থেকে চলে যাওয়ার সময় হাওয়া পিস্তলকে জাপানিরা আটক করে। আনোকিয়ান ও হাওয়া পিস্তলকে তারা কেন্দ্রীয় থানায় নিয়ে যাচ্ছে, কিন্তু একজন মিলিটারি অফিসার বলে তাদেরকে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করতে। সেই মিলিটারি অফিসার ইএম6কে ধন্যবাদ জানায় এই গুপ্ত হত্যা তথ্যটি দিয়ে হেল্প করার জন্য। হাওয়া পিস্তল ও আনোকিয়ানকে একসাথে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আনোকিয়ান হাওয়া পিস্তলকে জিজ্ঞাসা করে, কে তুমি? কেন আমাদের মিশনকে নষ্ট করলে? সে জানায়, তোমাকে হত্যা করার জন্য আমাকে একজন পাঠিয়েছে, মিৎসুকো। আনোকিয়ান বুঝতে পারে সে তাকে মিৎসুকো মনে করছে। তারা দুজন এখান থেকে পালানোর জন্য প্ল্যান করে এবং একজন আরেকজনকে কিস করে। এটা দেখে একজন গার্ড সৈন্য তাদের উপর আক্রমণ করতে আসে এবং তখনই তাদের সবাইকে মেরে গাড়ি থেকে ফেলে দেয়। অন্য গাড়ি থেকে তাদের উপর গুলি করতে থাকে। হঠাৎ বাড়ি একটি 3 চাকার বাইক নিয়ে আসে তাদেরকে বাঁচাতে। তারা 3জন এখান থেকে পালাতে সক্ষম হয়। তারপর হাওয়া পিস্তল আনোকিয়নকে জিজ্ঞাসা করে কে সে জানায় তার নাম আনোকিয়ন, একজন কোরিয়ার স্বাধীনতাকামী যোদ্ধা এবং 3য় স্নাইপার ইউনিটের সদস্য। এটা বলেই সে নিস্তেজ হয়ে পড়ে, কারণ সে গুলিবিদ্ধ হয়েছিল। হাওয়া পিস্তল তাকে একটি হসপিটালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করায়। বাড়ি তাকে জিজ্ঞাসা করে কেন তাকে মেরে ফেলা হচ্ছে না। সে জানে তার কাছে গুলি শেষ হয়ে গেছে। হাওয়া পিস্তল তার কাছ থেকে কিছু গুলি নিয়ে তাদের সবাইকে বাইরে যেতে বলে। তারপর আনোকিয়নকে জিজ্ঞাসা করা হয় সে কাকে হত্যা করতে এসেছিল। সে জানায় কমান্ডার কাওয়াগুচি ও বিশ্বাসঘাতক কাং ইনগুককে হত্যা করতে এসেছে, কারণ সে কোরিয়ার স্বাধীনতা চায়, যদিও কাং তার বাবা। হাওয়া পিস্তল বলে তাদের 2জনকে মারলেই তো আর স্বাধীনতা ফিরে আসবে না, কিন্তু স্বাধীনতা ফিরে আসুক আর না আসুক তারা যুদ্ধ চালিয়ে যাবে। আনোকিয়ন জানতে চায় কে তাকে মারার জন্য পাঠিয়েছে। হাওয়া পিস্তল জানায় সে তার নাম জানে না, কিন্তু তার একটি হাতের আঙ্গুল নেই। তার আর বুঝতে বাকি রইল না ইএম6 তাদেরকে মিশনে পাঠিয়ে তাদেরকে আবার মারার জন্য অন্য কাউকে পাঠিয়েছে। তারপর হাওয়া পিস্তল ও বাড়ি সিউলে রাস্তায় হাঁটছিল, তখন তার সাথে দেখা হয় লেফটেন্যান্ট কাওয়াগুচির সাথে। তখন তারা জানায় সিউলে তার গোপন মিশন শেষ হয়েছে, তাই লেফটেন্যান্ট কাওয়াগুচি তাকে তার বিয়েতে গার্ড হিসেবে কাজ করার জন্য অনুরোধ করে। তখন একটি মেয়ে ক্যানে করে ফুল নিয়ে যাওয়ার সময় কাওয়াগুচির সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এই সামান্য ঘটনার কারণে কাওয়াগুচি গুলি করে মেয়েটিকে মেরে ফেলে। এটা থেকে হাওয়া পিস্তলের খুব রাগ হয়, সামান্য একটি ঘটনার জন্য বাচ্চা মেয়েটিকে মেরে ফেললো। তাই সে কাওয়াগুচির বিয়েতে গার্ড হিসেবে কাজ করার জন্য রাজি হয়ে যায়। তার লক্ষ্য হচ্ছে কাওয়াগুচিকে সে মেরে ফেলবে। মিৎসুকো সেক্রেটারি রুমে গিয়ে দেখতে পায় সেখানে আনোকিয়নের গ্লাস ডেলিভারির একটি কার্ডে তার ঠিকানা লেখা আছে এবং সে রওনা হয় সেখানে যাওয়ার জন্য।
তারপর ইএমসেক কাংয়ের সাথে দেখা করতে আসে এবং টাকার বিনিময়ে একটি ডিল করে জানায় তাদেরকে যে গুলি চালিয়েছিল সে তার হারিয়ে যাওয়া যমজ মেয়ে। তখন সেক্রেটারি তাকে এসে জানায় সে জানে তার যমজ মেয়ে এখন কোথায় আছে। কাং খুব রেগে যায়, কারণ এই কথাটা তাকে আগে কেন জানানো হয়নি। এদিকে মিৎসুকা চলে আসে আনোকিয়নের কাছে এবং জানতে চায় কেন সে তার বাবা ও তার উপর আক্রমণ করেছে। আনোকিয়ন জানায় তার বাবা একজন বিশ্বাসঘাতক, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মিৎসুকা তার বোনকে বাড়ি নিয়ে যেতে চায়, সে বলে বাবা তাকে মাফ করে দেবে। তবে আনোকিয়ন মাঞ্চুরিয়ায় ফিরে যেতে চায়। মিৎসুকা তাকে তার মায়ের ছবি দেখায়। হঠাৎ এখানে কাং চলে আসে আনোকিয়নকে মারার জন্য। তাই আনোকিয়ন লুকিয়ে থাকে এবং মিৎসুকা তার বাবার সাথে দেখা করে। কিন্তু কাং এখানে এসেই তাকে গুলি করে মেরে ফেলে আনোকিয়ন মনে করে কতটা পাষাণ হলে বাবা তার নিজের মেয়েকেও মেরে ফেলতে পারে। আনোকিয়ন নিচে নামতেই গাড়ির ড্রাইভার তাকে মিৎসুকা মনে করে ডাকতে থাকে। আনোকিয়ন ভেবে দেখে মিৎসুকা তো মারা গেছে, তাই সে এখন মিৎসুকে সেজে তার বাড়ি প্রবেশ করবে, তাহলে কাংকে মারতেও সহজ হবে। তাই সে গাড়িতে করে তার বাড়িতে চলে যায় এবং কাজের লোকের দ্বারা মিৎসুকার রুমে প্রবেশ করে। তখন আনোকিয়ন তার বোনের বিয়ের জামা দেখতে পায় এবং তার জন্য কষ্টে কাঁদতে থাকে। তারপর হাওয়া পিস্তলকে দেখা যায় বাড়িকে বলছে সে যেন সাংহাই চলে যায়, কারণ হাওয়া পিস্তল লেফটেন্যান্ট কাওয়াগুচিকে মারার জন্য এখানে থেকে যাবে। এদিকে আহত বিজ্ঞান ক্যাফে অ্যানিমনে চলে আসে, ম্যাডামের সাথে দেখা করে জানায় তাকে কেউ হামলা করেছিল, সে মিশনে তাই আসতে পারেনি। ম্যাডাম তাকে মিশনের কথা বাদ দিয়ে চলে যেতে বলেন, কিন্তু সে রাজি হয় না, কারণ সে স্বাধীনতার জন্য সামরিক প্রশিক্ষণ নিয়েছে। বিজ্ঞান ম্যাডামকে বলে ডুকসেমে রেখে যাওয়া বোমা এবং তার অস্ত্রগুলো তাকে দিতে এবং সে যেন আগামীকাল ক্যাফে খোলা না রাখার কোথাও আত্মগোপন করে। তারপর দেখা যায় আনোকে মিৎসুকে রুমে দেখতে পায় ড্রয়ারে আত্মরক্ষার জন্য বন্দুক রাখা আছে। তখনই সেক্রেটারি চলে আসে এবং জিজ্ঞাসা করে এত রাতে এখানে কি করছে। সে আনোকিয়নের ব্যাপারে কিছু বলে, কিন্তু সে কোনো আগ্রহ দেখায় না, কারণ সে তো মিৎসুকো না। সেক্রেটারি সন্দেহ হয় এবং আনোকিয়নের রুমে গিয়ে তার উপর আক্রমণ করে। আনোকিয়নও প্রস্তুত ছিল। সেক্রেটারি ফোন করে পুলিশকে জানাতে যাবে, তখনই টেলিফোনের তার দিয়ে পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয় এবং লাশটাকে খাটের নিচে রেখে দেয়। তার পরদিন সকালে তার বাসায় লেফটেন্যান্ট কাওয়াগুচি ও হাওয়া পিস্তল চলে আসে। কাওয়াগুচি তার সাথে হাওয়া পিস্তলের পরিচয় করিয়ে দেয়। তার নাম তানাকা, সে বিয়ের সময় তাদের গাড়ি হিসেবে থাকবে। কিন্তু আনোকিয়ন ইশারা ইঙ্গিতে হাওয়া পিস্তলকে বুঝিয়ে দেয় সে মিৎসুকো না, তাকে মেরে ফেলা হয়েছে আনোকিয়ন ভেবে, এবং মিৎসুকে সে বিয়ের দিন কিভাবে সবাইকে শেষ করবে সেটাও বলে। অন্যদিকে জাপানকে সাহায্য করার জন্য ইএমসিকে পুরস্কার হিসেবে সামরিক পুলিশের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। তারপর বিজ্ঞান ম্যাডামকে ফোন করে জানতে পারে আগামীকাল মিৎসুকের বিয়ে অনুষ্ঠিত হবে শপিং মলে। এর মধ্যে ক্যাফেতে ইএমসেক চলে আসে, ম্যাডামকে থানায় নিয়ে যাবে। তারপর ম্যাডাম বিজ্ঞানকে সাবধানে থাকতে বলে এবং শেষ বিদায় জানিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করে। তারপর ঘটনা চলে আসে বিয়ের দিন। কাং তার মেয়েকে নিয়ে চলে আসে শপিং মলে এবং লিফটে চড়ে দ্বিতীয় তলায় যায়। এই লিফটের উপরে আগে থেকে মেশিন গান নিয়ে অপেক্ষা করছিল বিজ্ঞান। তারপর কমান্ডার কাওয়াগুচি মামুরও চলে আসে শপিং মলে। তানাকা পরিচয় হাওয়া পিস্তল লেফটেন্যান্ট কাওয়াগুচির গার্ড হিসেবে প্রবেশ করে। বিয়ের হলরুমে একটি ভাষণ চলতে থাকে। হঠাৎ ইএমসেক দেখতে পায় এখানে হাওয়া পিস্তল উপস্থিত, তাই সে তাকে এখান থেকে চলে যেতে বলে এবং দুইজন পুলিশ দিয়ে তাকে নিয়ে যেতে বলে। আর কাং তার মেয়েকে নিয়ে লিফটে উঠে হলরুমে প্রবেশ করার জন্য। তখন আনোকিয়ন তার বাবার কাছে জানতে চায় কেন সে মাঞ্চুরিয়ায় থাকা তার বোনকে হত্যা করলো। সে তার বাবাকে নিয়ে হলরুমে প্রবেশ করে। তার কিছুক্ষণ পর মেশিন গান দিয়ে ফায়ার করতে থাকে বিজ্ঞান এবং একে একে সবাইকে মারতে থাকে। প্রচণ্ড গোলাগুলি হতে থাকে, অনেক জাপানি সৈন্য মারা যায়। তারপর আনোকিয়ন তার বন্দুক নিয়ে একে একে জাপানিদের মারতে থাকে এবং কাওয়াগুচি মামুরোকেও মেরে ফেলে। হঠাৎ সে দেখতে পায় এতক্ষণ মেশিন গান দিয়ে যে আক্রমণটা হয়েছে সেটা বিজ্ঞান করেছে। আনোকিয়ন তার বন্দুকের ম্যাগাজিন লোড করে নতুন করে পজিশন নেয়, অমনি তার উপর লেফটেন্যান্ট কাওয়াগুচি আক্রমণ করে এবং জানতে চায় তার পরিচয় কী, কেন সে তাদের উপর আক্রমণ করেছে। কিন্তু আনোকিয়নের সাথে কাওয়াগুচি পেরে ওঠে না। অন্যদিকে বিজ্ঞান একাই মেশিন গান দিয়ে সবাইকে ঝাঁঝা করে ফেলছে। সে একটি গ্রেনেড দিয়ে উপরে আসা সিঁড়িটাকে উড়িয়ে দেয় যেন কোনো সৈন্য উপরে আসতে না পারে। ইএমসেক চালাকি করে কমরেড চুসাং ওকে বলে ডাক দেয় বিজ্ঞানকে এবং বিজ্ঞান মনে করে ইএমসেক তাদের দলে। এই সুযোগ কাজে লাগিয়ে তাকে গুলি করে মাটিতে ফেলে দেয় ইএমসেক। বিজ্ঞান গুরুতরভাবে আহত হয়। তারপর হাওয়া পিস্তলও চলে আসে তাদের সাথে যোগ দেয় এবং একে একে জাপানিদের মারতে থাকে। ইএমসেকের সাথে তার বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে আনোকিয়ন, বিজ্ঞান ও হাওয়া পিস্তল একসাথে হয় এবং বিজ্ঞানকে বন্দুক দিয়ে সাহায্য করে হাওয়া পিস্তল। তারপর বিজ্ঞান একটি ফেক গ্রেনেড নিক্ষেপ করে ইএমসেকের বাহিনীর উপর, যেন তারা ভয়ে এখান থেকে সরে যায়। এই সুযোগে আনোকিয়ন পাশের রুমে থাকা কাংয়ের সব গার্ডদের মেরে ফেলে এবং তার উপর বন্দুক তাক করে। কাং তার কাছে জানতে চায় মিৎসুকো কোথায়। সে জানায় আপনি তাকে মেরে ফেলেছেন নিজের হাত দিয়ে এবং আমার মাকেও মেরে ফেলেছেন। কাং বলে আমি যা করেছি সবার ভালোর জন্য করেছি, তার জন্য আমি দুঃখিত। এই বলে সে চালাকি করে মৃত গার্ডদের বন্দুক নিয়ে মারতে যাবে, তখনই বন্দুক আটকে যায় এবং তাকে পেছন থেকে গুলি করে মেরে ফেলে হাওয়া পিস্তল। সে চায়নি কোনো মেয়ের হাতে তার বাবা খুন হোক। তারপর তারা দুজন কাওয়াগুচিকে ধরে ফেলে। অন্যদিকে বিজ্ঞান আহত অবস্থায় এখনও লড়ে যাচ্ছে, বন্দুক তুলতে পারছে না, কিন্তু তারপরও চেষ্টা করে যাচ্ছে। সে জানে তার মৃত্যু নিশ্চিত। তারপর হাওয়াই পিস্তল ও আনোকিয়ন কাওয়াগুচিকে জিম্মি করে শপিং মল থেকে বের হয়ে যাচ্ছিল। তখন পেছন থেকে ইএমসেক তার বাহিনীকে বলে তাদেরকে ধরতে। হাওয়া পিস্তল তাদের উপর গুলি চালিয়ে কোনোভাবে এখান থেকে বের হয়ে যায়। পুলিশের সকল ফোর্স তাদের পিছু নেয়, কিন্তু তখনই বাড়ি চলে আসে একটি গাড়ি নিয়ে তাদেরকে নিয়ে যেতে এবং হাওয়া পিস্তলকে একটি মেশিন গান দেয়।
আনোকেন ও কাওয়াগুচি গাড়িতে ওঠে এবং হাওয়া পিস্তল পুলিশের উপর গুলি করতে থাকে। এক পর্যায়ে গাড়ি নিয়ে তারা এখান থেকে পালিয়ে গিয়ে ক্যাফে আনেমনে আশ্রয় নেয়। ক্যাফের বাইরে সকল পুলিশ তাদের ঘেরাও করে রাখে। কিছুক্ষণ পর ইমসেক চলে আসে তাদের বাইরে আসতে বলে। হাওয়া পিস্তল ইমসেকের সাথে দেখা করে। ইমসেক তাকে বলে সে যেন আত্মসমর্পণ করে, তাহলে সে তার কিছু হতে দেবে না। হাওয়া পিস্তল তার সাথে ডিল করে। প্রথমে সে একজন জিম্মিকে মুক্তি দেবে, তার 10 মিনিট পর দ্বিতীয় জিম্মির সাথে সেও চলে আসবে। এমসেক তার টিমকে খবর নিতে বলে এই ক্যাফের বাইরে যাওয়ার জন্য কোনো সুড়ঙ্গ পথ আছে কিনা দেখার জন্য। হাওয়া পিস্তল ক্যাফের ভিতরে কাওয়াগুচিকে মেরে এবং আনোকেনকে বাইরে যেতে বলে, কারণ সবাই জানে সে মৃত্যুক, তাই তাকে কিছু করা হবে না। হাওয়া পিস্তল তাকে বিদায় জানায় এবং বলে তারা আবার দেখা করবে সাংহাই হোটেল মিরাবেউতে, সেখানে তারা স্বামী স্ত্রী হিসেবে থাকবে। তারা খুব ইমোশনাল হয়ে যায় এবং একজন আরেকজনকে কিস করে। তারপর আনোকেনের মাথায় বন্দুক ধরে তাকে নিয়ে বের হয় এবং পুলিশে জানায় দ্বিতীয় জিম্মিকে তারা 10 মিনিট পর মুক্তি দেবে। এদিকে হাওয়া পিস্তল ও বাড়ির সঙ্গের পথ খুঁজতে থাকে। এতক্ষণে ইএমসেকের কাছে খবর চলে আসে ক্যাফের পেছনে একটি সুড়ঙ্গ পথ আছে। সাথে সাথে ইএমসেক সুড়ঙ্গের বাহির পথের দিকে রওনা হয়। তারপর পুলিশ ক্যাফের ভিতরে ঢুকে দেখে কাওয়াগুচি মৃত পড়ে আছে এবং হাওয়া পিস্তল ও বাড়ির সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গিয়েছে। ইতিমধ্যে ইএমসেক সুড়ঙ্গের বাহির পথে এসে অপেক্ষা করতে থাকে। হাওয়া পিস্তল ও বাড়ির সুড়ঙ্গ থেকে বের হওয়ার পরপরই বুঝতে পারে পুলিশ তাদেরকে ঘেরাও করে রেখেছে। তাদেরকে লক্ষ্য করে চারিদিক থেকে গুলি করতে থাকে এবং তারা দুইজনে মাটিতে লুটিয়ে পড়ে। হাওয়া পিস্তল অনেক চেষ্টা করে আবার উঠে দাঁড়ায় এবং ইএমসেকের দিকে একটি ছুরি নিয়ে আসে মারার জন্য। ইএমসেকও গুলি করতে থাকে। শেষ পর্যন্ত ইএমসেকের বুকে একটি ছুরি বসিয়ে দেয়। শেষে হাওয়া পিস্তল ও বাড়ির নিথর দেহ মাটিতে পড়ে থাকে। তারপর সিন চলে যায় 1945 সালে, যখন জাপান আত্মসমর্পণ করে এবং কোরিয়া স্বাধীনতা লাভ করে। সবাই আনন্দ উদযাপন করতে থাকে। সেখানে কোরিয়ার অস্থায়ী সরকার কিম কু ও কিমন বং উপস্থিত ছিল, যাদের জন্য আজ কোরিয়া স্বাধীনতা লাভ করেছে। তাদের স্মরণে কিমন বং ও কিম কু শোক পালন করে। তারপর সিন আবার চলে যায় 1949 সালে, যেখানে দেখানো হয় আদালতে ইএমসেকের বিচার হচ্ছে। ইএমসেক এখানে স্বীকার করে সে যা করেছে সব ছিল স্বাধীনতার স্বার্থে এবং 1933 সালে 3জন স্বাধীনতাকামী যোদ্ধা যে গুপ্ত হত্যা চালিয়েছিল তার কথা জাপানিদের কাছে বলেছিল। সেই অপরাধের সাক্ষী হিসেবে একজনকে ডাকা হয়, কিন্তু সাক্ষীদের আদালতের ভিতরেই গুপ্ত হত্যা করা হয়, যার কারণে আদালত ইএমসেককে সাক্ষীর অভাবে মুক্তি দেয়। আদালত থেকে বের হয়ে ইএমসেক একটি মার্কেটে চলে যায় কিছু কেনার জন্য এবং সেখানে আনোকেনকে দেখতে পায়। মিৎসুকো মনে করে সে তার পিছু নেয়। তারপর একটি বাড়িতে প্রবেশ করে সে দেখতে পায় কালো কোট পরা একটি লোক বসে আছে। এই লোকটি আর কেউ নয়, সেই মিয়ং ও, যাকে ইএমসেক 1933 সালে সাংহাইতে গুলি করেছিল, আর যাকে এতদিন মিৎসুকো ভাবত সে আসলে আনোকিয়ন। মিয়ং ও 16 বছর আগের সেই মিশন সম্পন্ন করে তাকে হত্যা করে। তারপর আনোকিয়ন ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং দেখানো হয় তাদের একসাথে কাটানো সেই পুরনো দৃশ্য, এবং মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন।